সানি এমবিবিএস ইন বাংলাদেশ। নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা মিশন এমবিবিএস। স্বপ্ন আপনার পূরণ করব আমরা। কি খারাপ করেছেন? কি খারাপ করলেন? উনি একজন মহান বিচারপতি আছেন, পুরো কেসকে উনি দেখছেন, পুরো কেসকে উনি সার্ভে করেছেন। একজন জাস্টিসের বিরুদ্ধে তো কারো ক্ষমতা নেই কিছু বলার। একজন জাস্টিসের বিরুদ্ধে কারো সাহস নেই কিছু বলার। যখন বেঞ্চমার্ক হিস্টোরিক্যাল জাজমেন্ট এসেছিল ট্রিপল তালাক উপরে, তাহলে কারো ক্ষমতা ছিল কে আমরা চিফ জাস্টিস উপরে কিছু বলতে পারবো, কনস্টিটিউশন বেঞ্চের উপরে কিছু বলতে পারবো? যখন এত বেঞ্চমার্ক অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড বিরুদ্ধে কে মহিলারাও মসজিদ যেতে পারে, নামাজ পড়তে পারে, হিস্টোরিক্যাল জাজমেন্ট ছিল 2020-তে, তাহলে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডও কিছু বলতে পারলো না, মানে একটা চু করতে পারলো না। এত বেঞ্চমার্ক জাস্টিস হিস্টোরিক্যাল জাজমেন্ট এসেছিল অযোধ্যার উপরে, রাম মন্দির উপরে, কেউ কিছু বলতে পারলো না। হিন্দু মুসলিম শিখ ইসাই কারাও কিছু বলেনি। একজন কনস্টিটিউশন বেঞ্চ, একজন জাস্টিস, চিফ জাস্টিস যদি একটা অর্ডার দিয়ে দেয়, একটা বেঞ্চমার্ক হিস্টোরিক্যাল জাজমেন্ট দিয়ে দেয়, তারপরে তার উপরে তো কারো ক্ষমতা নেই, পিএমওর ক্ষমতা নেই, প্রেসিডেন্টও ক্ষমতা নেই, সিএমও ক্ষমতা নেই, কারো ক্ষমতা নেই। কিন্তু নাজিয়া যেখানে বলছো, এটা তো এক মিনিট আমি সময় নেব, এটা তো হিস্ট্রি আছে কি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ওথ কারা করায়, এরা মানুষ জানে? চিফ জাস্টিস করায়। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সবাই ওথ করায়, কিন্তু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কার ওথ করায়? চিফ জাস্টিস করায়, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস করায়। জাস্টিস গঙ্গোপাধ্যায় বিরুদ্ধে যারা বলছে, আমি ভাবছি কে খুব ভালো করে আইনি ব্যবস্থা নেবার উচিত। এই প্রসঙ্গেই যাবো যে জাস্টিসের ওপরে কার বলার কি থাকে, তুমি প্রশ্ন তুললে, কিন্তু কুণাল ঘোষ বলছেন যে অভিষেককে বেছে বেছে টার্গেট করছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং শুধু তাই নয়, অপরূপা পোদ্দারও একটি টুইট করেছেন। তিনি বলছেন যদি এতই ক্ষমতা থাকে তাহলে ডায়মন্ড হারবার এবং শ্রীরামপুর থেকে ভোটে দাঁড়িয়ে দেখাক। এই যে বিষয়গুলো বিচারপতির বিরুদ্ধে তারা বক্তব্য রাখছেন, তারা প্রেস করছেন, কি বলবে? দেখুন, টিএমসি মহিলা মন্ত্রী আর মহিলা যা নেত্রী আছেন তার উপরে কিছুই বক্তব্য দেবার মানে নিজের মান সম্মানটা হানা করার। টিএমসির যতই আপনি শশী পাঞ্জাকে নিয়ে নিন, শশী পাঞ্জাকে মঞ্চে বসিয়ে একজন নেতা বলল কে মমতা ব্যানার্জি পেগম্বর আছে, নাউজুবিল্লাহ। শশী পাঞ্জা ওখানে বসেছিল, কিছু বলতে পারলো না। কাকলি দাস্তার জন্য আমি এখনই বললাম যে একজন রেপ ভিক্টিম বিরুদ্ধে কি বাজে কথা বলেছে। আপনি নুসরাত জাহাঁকে নেবেন, ওর কোনো মান সম্মানই নেই, মান সম্মানই নেই। আপনি মিমিকে নেবে, ও পার্টিতে আছে কি আছে না সেটা জানার মানে অর্ধেক লোক জানে, অর্ধেক লোক জানেও না। আপনি অনুরূপা পোদ্দারকে বলছেন ওর নিজে আগে ঠিক করুক কেউ হিন্দু আছে না মুসলমান আছে। অপরূপা পোদ্দার যা বলছেন একজন বিচারপতি বিরুদ্ধে বলছেন, একজন জাস্টিস বিরুদ্ধে বলছেন। উনি ভাবছেন কি এর রিপার্কেশনটা খুব খারাপও আসতে পারে। আইনি চোখে যদি উনি দেখবেন এই রিপার্কেশনটা খারাপ আসতে পারে। দেখুন, নির্মল মাঝি মুখ্যমন্ত্রীকে আল্লাহ বলে ওনাকে বাটারিং করতে পারে, মুখ্যমন্ত্রীকে বাটারিং করতে পারে। আরো কাউ এসে বলে দেবে পেগম্বর বলেছিল, একজন বলেছিল মাটিয়া প্রুজে কে উনি বিবি ফাতমা, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করে। তো মুখ্যমন্ত্রীকে বাটার করার জন্য, মুখ্যমন্ত্রী ব্লু আর সাদো চট্টিটা লিকিং আর সাকিং করার জন্য এইসব এরা যা আইনটা হাতে নিচ্ছে সেটা খুব খারাপ করছে, সেটা খুব খারাপ করছে। আর এই রিপার্কেশনটা আইনি চোখে দেখা যাবে। আর দেখুন, এরা মিথ্যা খুব বলে, টপ টু বটম এরা মিথ্যাবাদী। আপনি বলুন কে যখন অভিষেক ব্যানার্জি দুদিন আগে যখন বক্তব্য দিল, বললো কি সব সময় ইডি আর সিবিআই আমাকে ফাঁসানোর চেষ্টা করে, কুণাল ঘোষকেও বলেছিল কি তুমি অভিষেকের নামটা নিয়ে নাও, তেমনই কুন্তলকেও চাপ দেওয়া হচ্ছে। আপনি একটু আপনি আপনার মাথাটা পিছন করুন, ঠিক আছে? কুণাল ঘোষকে স্টেট পুলিশ ধরেছিল,
কুনাল ঘোষকে ইন্টারোগেশন স্টেট সিআইডি করেছিল, স্টেট পুলিশ করেছিল। কুনাল ঘোষ এই দাবিটা করতো, সব সময় ডিমান্ড করতো যে আমার কেসটা সিবিআই কে দেওয়া হোক, আমার কেসটা সিবিআই কে দেওয়া হোক, কিন্তু ওই কেসটা সিবিআই কে দেওয়া হলো না। কুনাল ঘোষ সব সময় যত ইন্টারোগেশন ছিল, ইনভেস্টিগেশন ছিল, সবটাই স্টেট পুলিশ করলো। ওই সময় পুলিশ মন্ত্রী কে ছিল? আমাদের দিদি ছিল। তার মানে এটা হচ্ছে যে দিদি নিজের ভাইপোকে ফাঁসানোর চেষ্টা করেছিল। তার মানে এটাই হলো, যদি কুনাল ঘোষ মতন কুন্তলকে চাপ দেওয়া হচ্ছে, তার মানে এটা হচ্ছে যে এবার ইডি আর সিবিআই কে দিদি চাপ দিচ্ছে যে অভিষেককে বিহাইন্ড দা বার করো, অভিষেককে জেলে পাঠাও। এটা কি ব্যাপার? মানে এটি পরিবারের লড়াই বলছে, এটা পরিবার তো লড়াই আছে। অভিষেক ব্যানার্জি যা বক্তব্য রেখেছেন তার উপরে আমি বলছি, অ্যাজ পার দ্য স্টেটমেন্ট অফ অভিষেক ব্যানার্জি, উনি বললেন যে কুনাল ঘোষকে চাপ দেওয়া হতো যে অভিষেক ব্যানার্জি নামটা নিয়ে নাও, কিন্তু কুনাল ঘোষ কেসটা তো স্টেট পুলিশ, রাজ্য পুলিশ দেখেছিল। কুনাল ঘোষকে অ্যারেস্ট করেছিল রাজ্য পুলিশ, আর রাজ্য পুলিশ ইন্টারোগেশন, ইনভেস্টিগেশন সব কিছু রাজ্য পুলিশ করেছিল। আর তখনও পুলিশ মন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি নিজের ভাইপোকে জেল পাঠানোর চেষ্টা করছেন, তাহলে এটা তো পারিবারিক ম্যাটার। আমরা কি করতে পারি? আমরা তো কিচ্ছু বলতে পারি না। আমাদের কারো পারিবারিক ঝামেলা ভিতরে আমরা কেন আসবো? কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া থেকে বলেছেন যে বাঁকুড়াবাসীর উদ্দেশ্যে যারা বিজেপিকে ভোট দিয়েছেন তারা পাপ করেছেন এবং এবারে ভোট না দিয়ে প্রায়শ্চিত্ত করুন। কি বলবে? দেখুন, এখন জনগণ উত্তর দিচ্ছে। যারা বসে আছে মাঠের উপরে 1.5 বছর 2 বছর থেকে, যার চোখ থেকে মানে জলটা কমছে না, যারা মাঠের উপরে, রোডের উপরে নিজের বাচ্চাদের বার্থডে সেলিব্রেশন করছে, যারা অসুস্থ হয়ে হসপিটালাইজ হচ্ছে, যারা নিজের মা বাবার সঙ্গে দুর্গাপুজো, কালী পুজো, ঈদ পালন করতে পারছে না, তারা বুঝছে যে টিএমসি কে দিয়ে ভোট দিয়ে পাপ করেছে না বিজেপি কে ভোট দিয়ে পাপ করেছে। এ তো জনগণের লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায় যা লড়াই আছে, কোনো অপোজিশন পার্টির সঙ্গে লড়াই নেই, জনগণ সঙ্গে লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায়কে জনগণকে উত্তর দিতে হবে, জনগণকে জবাব দিতে হবে। জনগণকে আপনি এত আজে বাজে, এত ডেফামেটরি কথা বললেন, আপনি ডিএদেরকে আপনি বলে দিলেন কুকুর মতন ঘাউ ঘাউ করবেন না। আপনি 14 বছর মেয়েকে মৃত্যু হওয়ার পর, রেপ হওয়ার পর আপনি বললেন যে প্রেগনেন্ট ছিল না লাভ অ্যাফেয়ার ছিল। আপনি যা করেছেন জনগণ সঙ্গে, মানুষের আবেগ, মানুষের প্রেম, মানুষের ইমোশন, মানুষের সাফোকেশন, আপনি কিচ্ছুই কারো কিছু আপনি ইম্পর্টেন্স দিলেন না, শুধু টাকার। জনগণ কি ভুলে যাবে কে পার্থ চ্যাটার্জি বাড়ি থেকে, বান্ধবী বাড়ি থেকে কোটি কোটি টাকার পাহাড় বেরিয়েছিল? জনগণ কি ভুলে যাবে কে কুন্তলের কত টাকা উদ্ধার হয়েছে? জনগণ কি ভুলে যাবে কে একজন টিএমসি অ্যাকোয়েন্টেন্স কন্ট্রাক্টর ডেভেলপার আয়ন সিন যখন ধরা পড়েছে, তার বাড়ি থেকে কি কি ইম্পর্টেন্ট কাগজ বেরিয়েছে? জনগণ কি ভুলে যাবে যে রোডের মাঠের উপর থেকে কাঁচড়া জায়গা থেকে 10 ক্লাস আনসার শিট পাওয়া গেল? তার সম্প্রতি ওয়েমার শিট পাওয়া গেছে তো। হ্যাঁ, কুর্তির ভেতর থেকে হকার দোকানে। এটাকে জনগণ ভুলে যাবে? জনগণ কি ভুলে যাবে যে সবাই তৃণমূল নেতা, মন্ত্রী, মেয়ে আর ছেলেরা যা সরকারি চাকরি পেয়েছে, তারা মানে এক্সাম দিতেই গেল না, শুধু বসে বসে চাকরি পেয়ে গেল, ওদেরকে যেতেই হচ্ছে না, ওখানে অ্যাটেন্ডেন্সও দিতে হচ্ছে না, কাজও করতে হচ্ছে না, বাড়িতে বসে বড় বেটি চুল করছে, ডান্স করছে, নাচ করছে। এটা কি জনগণ ভুলে যাবে? জনগণ কি এটা ভুলে যাবে যে আপনি ইফতারকে মাজাক বানিয়ে রেখেছেন, আপনি ইসলামকে মাজাক বানিয়ে রেখেছেন? জনগণ কি এটা ভুলে যাবে যে কোথাও কোরআনে লেখা নেই কি ঈদের নামাজের সময় আপনি পলিটিক্যাল, আপনি হেটরেট স্পিচ দেবেন? জনগণ কি এটা ভুলে যাবে যে আপনি হিন্দুরাকে রাম উৎসব পালন করতে দিলেন না? জনগণ কি এটা ভুলে যাবে যে আপনি বললেন 4 দিন রাম উৎসব কেন হবে? ওইখানে
30 দিন রমজান হচ্ছে, কেউ হিন্দু আমাদেরকে কিছু বলছে না, আমাদেরকে তো খুব রেসপেক্ট করছে। আপনি এখন দুবার কাট নিলেন কি না নাজিয়া তুমি রোজাতে আছো, তুমি একটু দাঁড়াও, তুমি একটু শ্বাস নিয়ে নাও। যখন একজন হিন্দুর ভিতরে এত আবেগ আছে আমার রোজা নিয়ে, তাহলে আপনার আবেগটা কোথায়? আপনি তো ব্রাহ্মণ ঘরের মেয়ে, আপনি কেন রাম ভগবানকে এত ঘৃণা করেন? কেন ঘৃণা করেন? যদি আপনি ফরহাদ হাকিম সঙ্গে আপনি কালমা পড়ে নিয়েছেন, আপনি মুসলমান হয়ে গেছেন, তাহলে আসুন না আমি করে দেব আপনার অ্যাফিডেভিট, মুমতাজ বেগম করে আমি করে দেব আপনার অ্যাফিডেভিট, কি যায় আসার? আমি তো মানে মাথা উঁচু করে বলছি কে আমি একজন মুসলমান, আমার নাম নাজিয়া ইলাহি খান, কিন্তু এথিক রুল রেগুলেশন সব কিছু আমাকে ভারতীয় জনতা পার্টি খুব ভালো লাগে, তার জন্য আমি ভারতীয় জনতা পার্টি করি। আমাকে ভারতীয় জনতা পার্টি কখনো বললো না নাজিয়া তুমি রোজাতে আছো, একটু জনগণকে ভোটারকে দেখাও, একটু মাথায় ওড়না দিয়ে দেখাও, একটু তুমি নামাজ পড়ো, এটা তো আমাকে ভারতীয় জনতা পার্টি কখনো বললো না। আমাকে তো কখনো ব্যবহার করলো না যে তুমি মুসলমান আছে তাহলে মুসলমানকে অ্যাট্রাক্ট করার জন্য এসব করতে হবে। আমি তো প্রত্যেক দিন আমি আমার বাড়িতে আফতার করি, আমি আমার চেম্বারে নামাজ পড়ি, আমি সবে কদর লাইলাতুল কদর তো আমি আমার ঘরে করি রাতে ফজর নামাজ পর্যন্ত। আপনারা ইসলামকে, কোরআনকে, আপনারা হাদিসকে, আপনারা হিন্দুত্বকে, আপনারা রাম ভগবানকে, আপনারা কালীকে, সবাইকে আপনি হানা করেছেন, সবাইকে আপনি ইনসাল্ট করেছেন, সবাই বিরুদ্ধে শুধু ভোট নেবার জন্য, শুধু নিজের চেয়ার জন্য আপনারা সবাইকে ডিফেম করছেন, সব ধর্মকে ডিফেম করছেন। কিন্তু কুণাল ঘোষ বলছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে চার্জশিটের নাম থাকতেও তাকে ধরা হবে না কেন? শুভেন্দু অধিকারী হচ্ছে রাজনৈতিক বেজন্মা, কি বলবে? দেখুন আমি বলবো আবার আমি আমার এক্সাম্পলটা দেব যে আমাকেও গ্রেসপাক থানা ধরে নিয়ে গিয়েছিল, কিন্তু আমি চলে এসেছি, মাথাটা উঁচু করে চলে এসেছি। যদি আমি খারাপ কাজ করতাম আমি এখনো জেলে থাকতাম। যারা খারাপ কাজ করেছে তারা বেল পাবে না, তো তার পাশে প্রমাণ কি আছে বেল পাবার? আর বেজন্মা এইসব বক্তব্য দেখুন, যা পার্টির যা একজন মেম্বার অফ পার্লামেন্ট গডেস কালীকে আজে বাজে ডেরোগেটরি কথা বলতে পারে, তাহলে গডেস কালীর সামনে তো শুভেন্দু দা একজন ছোট্ট জিনিস, গডেস কালীর সামনে তো উনি একজন ছোট্ট জিনিস। এই পার্টির নেতা মন্ত্রীরা মানে সবকিছু ত্যাগ দিয়ে দিয়েছে, সবকিছু পিছনে ছেড়ে দিয়েছে, শুধু টিআরপি আর শুধু টাকা, এটাই প্রথম বক্তব্য, এটাই প্রথম এদের স্বপ্ন। মুখ্যমন্ত্রী কিন্তু ইংরাজি গানও জানেন, তিনি শেখেন এবং ভালোবাসেন। তিনি 100 মাইলস জানেন, তিনি এভরি টাইম ইন মাই ড্রিমস সেই গানও জানেন, তিনি করেন। এবং শুধু তাই না, হিন্দি গানও জানেন তিনি, সেলিন লিওনের কথা বলেছেন। কি বলবেন তাহলে যে মুখ্যমন্ত্রী ইংলিশ গান গাইতেও পারদর্শী? তাহলে তো খুব ভালো, একদিন মঞ্চে দাঁড়িয়ে এইসব আজে বাজে বক্তব্য না দিয়ে চিকনি চামেলি মুন্নি বদনাম গানটা গেয়ে দেন। কেন গান গাচ্ছেন না চিকনি চামেলি আর মুন্নি বদনাম? এখন তো আপনার 23 তারিখ আপনি যত মুসলিম পাড়া মহল্লাতে ঢুকবেন সবাই মুসলমান ডেক লাগিয়ে ওখানে চিকনি চামেলি, মুন্নি বদনাম, পুষ্পা সব গান হবে। তো কোরআনে কোথাও লেখা নেই কিন্তু গান হবে, হাদিসও কোথাও লেখা নেই কিন্তু গান হবে, আমাদের ইসলামে কোথাও লেখা নেই কিন্তু গান হবে, আমাদের সুন্নাহ কোথায় লেখাই নেই, আমাদের প্রফেট মোহাম্মদ কোথাও বলেনি কিন্তু গান হবে, নাচ হবে, সব কিছু হবে। তাহলে মুখ্যমন্ত্রী এমনিও তো আজে বাজে কথা বলেন, এমনিও তো মানে কোনো গুরুত্বপূর্ণ কথা তো বলেন না, ঘাউ ঘাউ করো না, প্রেগনেন্ট ছিল না, লাভ অ্যাফেয়ার ছিল, আমি সব ভাষা জানি, আপনি আমাকে গুজরাটি বলবেন আমি গুজরাটি বলবো, আমি এই বলবো ওই বলবো, তো মানে এইসব গুরুত্বপূর্ণ তো কোনো কথা নেই। আপনি বলবেন কি ড্রাগন ফ্রুট থেকে আপনি কালারের বিজনেস করুন, আপনি বলবেন কি চপ আলু বিজনেস করুন, তার থেকে তো ভালো কে কাশফুলের কথা কাশফুলের কথা আপনি শুনেছেন, অনেকই এক্সাম্পল আছে। তো এইসব কথা না বলে, এইসব মানে কার্টুনিস্ট কথা না বলে যদি আপনি চিকনি চামেলি আর মুন্নি বদনাম আপনি মঞ্চের উপরে গান গাবেন, 100 মাইলসও মুখ্যমন্ত্রী শোনেন, মুখ্যমন্ত্রী গাইতেও পারেন, মানে তিনি ইংলিশ গাইতেও পারেন, তাহলে গান না কেন গাচ্ছেন না? বক্তব্য দিতে গেলে আপনার অনেক বক্তব্য মিথ্যা চলে যাচ্ছে, অনেক বক্তব্য আজে বাজে চলে যাচ্ছে, অনেক বক্তব্য গুরুত্বপূর্ণ থাকছে না, মানুষ ওকে পছন্দ করছে না। তাহলে আপনি এবার 100 মাইলস আপনি চিকনি চামেলি মুন্নি বদনাম গান, মানুষের এন্টারটেনমেন্ট হবে, কি আছে? একদম শেষ প্রশ্ন, অভিষেক বলেছেন যে 1 মাসের মধ্যে 50,000 লোক নিয়ে 1 কোটি চিঠি নিয়ে দিল্লি যাবেন, ক্ষমতা থাকলে আটকে দেখাক। না কেউ আটকাবে না, কেন আটকাবে?
দেখুন সেন্ট্রালতে ইনি হলেন বিরোধী দল পার্টি, এবার তো অল ইন্ডিয়াও থাকলো না, আর সংবিধানে লেখা আছে কি বিরোধী দল পার্টি ডেপুটেশন দিতে পারে, তো কেন আটকাবো? আমরা কি মুখ্যমন্ত্রী স্টেট মুখ্যমন্ত্রীর মতন আছি? ইনি যা আইনি ব্যবস্থা করেছেন, ইনি যা আইন শৃঙ্খলাকে একদম মানে গ্যাংরেপ করে রেখে আছেন, ও এদের মতন তো ওখানে সেন্ট্রাল গভর্নমেন্ট নেই। আপনি ডেপুটেশন নিয়ে যাবেন, আপনার ডেপুটেশন নিয়ে হবে। আপনি 25 এমপি নিয়ে আপনি গিয়েছিলেন নিতিন গডকরিজি অফিসে, আপনার সঙ্গে খুব ভালো ব্যবহার হয়েছে, আপনি চেঁচামেচি করলেন, আপনার সঙ্গে ডোলা সেন চেঁচামেচি করলো, কিন্তু যার সঙ্গে আপনি কথা বললেন তারা আপনাকে খুব রেসপেক্ট দিয়ে কথা বলেছে। আর লাস্টে রিপার্কেশন কি আসলো? চিফ সেক্রেটারি বললো কি আপনি অডিট রিপোর্টটা দিয়ে যান যা আপনি আগে টাকা নিয়েছেন, তাহলে আপনার মুখটা বন্ধ হয়ে গেছে, আপনার পাশে কিছু উত্তর ছিল না। দেখুন আমি আবার বলবো कि नाजिया इलाही खान चड्डी परे फैन फॉलोअर बढ़ायনি, নাজিয়া ইলাহি খান নাচ গান করে ফ্যান ফলোয়ার বাড়ায়নি। নাজিয়া ইলাহি খান একজন শিক্ষিত মহিলা, আমাকে আইনও বুঝাতে হবে না, আমাকে কনস্টিটিউশনও বুঝাতে হবে না, আর আমাকে ইসলামও বুঝাতে হবে না। তো এই সব যা মুখ্যমন্ত্রী না অভিষেক না এই যা চুন্নু মুন্নু যারা আছে এরা যা করছে তার উত্তরটা আমাদের পাশে আছে, আর আন্ডার দ্য ব্যারিকেড অফ ল অ্যাজ ওয়েল কনস্টিটিউশন আমাদের পাশে আছে। ঘামাচির জ্বালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে নিমের সুবাসে, এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন। এনপি দত্ত অ্যান্ড সন। হাঁটুর ব্যথায় রিউমার্ট নিন, হাঁটুর ব্যথাটা কমবে, হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন।